আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইরান যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে উন্নত অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। এরপরেই জানিয়ে দিব, আবারও উত্তপ্ত হয়ে উঠল পারস্য উপসাগরীয় অঞ্চল। তারপরেই জানিয়ে দিব, ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েলকে শয়তানি শক্তি বলে যে বার্তা দিল পাকিস্তান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত যেন পুরো পৃথিবীর জন্য বিশাল বড় এক শিক্ষা। মধ্যপ্রাচ্য থেকে বহু দূরের এক দেশ, যার নাম উত্তর কোরিয়া, এ শিক্ষা খুব ভালো মতোই শিখেছে। আর তাই ভবিষ্যতের কথা চিন্তা করে নিজেদের সমরাষ্ট্রে আধুনিকায়নে ব্যাপক মনোযোগী হয়েছে দেশটি। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক মনোযোগী হয়েছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। গত টানা ৩ দিন ধরে একের পর এক উন্নত প্রযুক্তির অস্ত্রের পরীক্ষা চালিয়ে বিশ্বজুড়ে নতুন করে সামরিক সক্ষমতার জানান দিচ্ছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী সাম্প্রতিক এই পরীক্ষাগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত প্লাস্টার ওয়ারহেড, ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্র এবং কার্বন ফাইবার বোমার কার্যকারিতা অত্যন্ত সফলভাবে যাচাই করা হয়েছে। এর পাশাপাশি স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পরীক্ষা করেছে দেশটি। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, উত্তর কোরিয়া থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র 240 থেকে 700 কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিয়ে সমুদ্রে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব আধুনিক অস্ত্রের মাধ্যমে সরাসরি দক্ষিণ কোরিয়ার শিল্প অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা অর্জন করেছে উত্তর কোরিয়া। কোরিয়া ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোরামের মহাসচিব সিন জং উ মনে করেন, পিয়ংইয়ংয়ের এই নতুন রণকৌশল মূলত ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের অভিজ্ঞতা প্রসূত। তার মতে, ইরান যুদ্ধে এটি প্রমাণিত হয়েছে যে শুধু শক্তিশালী সামরিক বাহিনী থাকলেই হয় না, বরং আধুনিক ও উন্নত প্রযুক্তির অস্ত্রই যুদ্ধের চূড়ান্ত ফল নির্ধারণ করে। যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা ও অসমমিত অস্ত্রগুলো পুরোপুরি ধ্বংস করতে না পারার কারণেই শেষ পর্যন্ত সংঘাতটি কোনো সমাধান ছাড়াই যুদ্ধবিরতিতে গড়িয়েছে। উত্তর কোরিয়া মূলত এই বার্তাই বিশ্বের কাছে তুলে ধরতে চাইছে, আধুনিক প্রযুক্তির অস্ত্রের মজুদ থাকলে পরাশক্তিগুলো সহজে আক্রমণ করার সাহস পাবে না। বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধকে ভুলভাবে মূল্যায়ন করেছিল যুক্তরাষ্ট্র, এবং এই যুদ্ধের পরিণতি প্রমাণ করে যে সামরিক সংখ্যায় সব নয়। পিয়ংইয়ং এখন সেই একই পথে হেঁটে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে চাইছে। সামরিক বিশেষজ্ঞরা একই সঙ্গে সতর্ক করে বলেছেন যে উত্তর কোরিয়ার এই অস্ত্র প্রতিযোগিতার ফলে ওই অঞ্চলের ভূ-রাজনৈতিক ভারসাম্য বিঘ্নিত হতে পারে। একদিকে যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, তখন পূর্ব এশিয়ায় উত্তর কোরিয়ার এই সামরিক আস্ফালন বিশ্ব নেতাদের নতুন করে ভাবিয়ে তুলছে। আবারও উত্তপ্ত হয়ে উঠল পারস্য উপসাগরীয় অঞ্চল। শান্তি চুক্তির রেশ কাটতে না কাটতেই আকাশপথে ঘনিয়ে এলো যুদ্ধের কালো মেঘ। বিশ্বের অন্যতম শক্তিশালী এবং ব্যয়বহুল মার্কিন নজরদারি ড্রোন MQ-4C ট্রাইটন হরমুজ প্রণালীর আকাশের রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় 1600 কোটি টাকারও বেশি। আজ সকালেই এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। জানা গেছে, পারস্য উপসাগরের টানা 3 ঘণ্টার নজরদারি মিশন শেষ করে যখন ড্রোনটি ফিরে আসছিল, ঠিক তখনই ঘটে বিপত্তি। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 অনুযায়ী ড্রোনটি হঠাৎ করেই আন্তর্জাতিক জরুরি সংকেত কোড 7700 পাঠাতে শুরু করে। এরপরই রাডারের স্ক্রিনে দেখা যায় এক নাটকীয় মোড়। ড্রোনটি হঠাৎ করে ইরানের আকাশ সীমার দিকে ঘুরে যায় এবং দ্রুত উচ্চতা হারাতে শুরু করে। আকাশে 5000 ফুটেরও বেশি উচ্চতায় উঠতে সক্ষম এই দানবীয় ড্রোনটি কেন হঠাৎ এভাবে দিক পরিবর্তন করল, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। মার্কিন নৌবাহিনীর এই চোখ কি যান্ত্রিক গোলযোগের শিকার হল, নাকি সমুদ্রের গভীর থেকে ধেয়ে আসা কোনো অদৃশ্য ক্ষেপণাস্ত্র তার ডানা ভেঙে দিল?
পেন্টাগন এখনও বিষয়টি নিয়ে মুখ না খুললেও হরমুজ প্রণালীর আকাশে ড্রোনের সলিল সমাধি নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। এই ঘটনার টাইমিং সবচেয়ে বেশি আতঙ্ক ছড়াচ্ছে। মাত্র 2 দিন আগেই ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ঐতিহাসিক যুদ্ধবিরোধী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচলের পথ খুলে দেওয়ার কথা ছিল ইরানের। কিন্তু ড্রোনের এই নিখোঁজ হওয়ার ঘটনা সেই শান্তির পথে নতুন করে কাঁটা বিছিয়ে দিল। MQ-4C ট্রাইটন সাধারণ কোনো ড্রোন নয়, এটি মূলত একটি শক্তিশালী গোয়েন্দা প্ল্যাটফর্ম যা টানা 24 ঘণ্টা সাগরের উপর নজর রাখতে পারে। এটি মার্কিন নৌবাহিনীর P-8A পসাইডেন বিমানের সহযোগী হিসেবে কাজ করে। এই একটি ড্রোনের ধ্বংস হওয়া মানে কেবল আর্থিক ক্ষতি নয়, বরং মার্কিন গোয়েন্দা প্রযুক্তির জন্য এক বড়সড় ধাক্কা। এদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা হরমুজ প্রণালী ব্যবস্থাপনার এক নতুন ধাপে প্রবেশ করেছে। এই বক্তব্যের পরপরই ড্রোনের নিখোঁজ হওয়াকে নিছক কাকতালীয়। অন্যদিকে ইসরায়েলি দূতের সাফ কথা, এই অঞ্চলে ইরানকে বিশ্বাস করা মানেই আত্মঘাতী হওয়া। পরিসংখ্যান বলছে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র এই ছায়াযুদ্ধে প্রতি সেকেন্ডে খরচ করছে $10,300, দিনে যার অঙ্ক দাঁড়ায় প্রায় $32 কোটি। আকাশপথে অভিযানের খরচই আকাশ ছোঁয়া। এমন অবস্থায় $200 মিলিয়ন একটি অত্যাধুনিক ড্রোন হারিয়ে যাওয়া পেন্টাগনের বাজেটে যে বড় ক্ষত তৈরি করবে তাতে কোনো সন্দেহ নেই। বর্তমানে মার্কিন নৌবাহিনীর হাতে মাত্র 20টি ট্রাইটন ড্রোন রয়েছে। এই ড্রোনের নিখোঁজ হওয়া পারস্য উপসাগরে মার্কিন রণতরীগুলোর নিরাপত্তাকে বড় প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। যদি সত্যি এটি ইরানের কোনো হামলা হয়, তবে চুক্তি ভেঙে মধ্যপ্রাচ্যে আবারও আগুনের গোলা উঠতে পারে বলে আশঙ্কা করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। ইরানকে পারমাণবিক কর্মসূচি চালাতে দেবে না বা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক শক্তির দিক দিয়ে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী এই দেশটির ওপর এজন্য নানা অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। পশ্চিমা বিশ্বের এই চাপের মুখেও ইরান দমে যায়নি। ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার পর ট্রুথ সোশ্যাল মিডিয়ায় বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। আমরা নিশ্চিত হয়েছি যে সেখানে একটি অত্যন্ত ফলপ্রসূ সরকার পরিবর্তন ঘটেছে। আর কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে মিলে মাটির গভীরে চাপা পড়া সব পারমাণবিক বর্জ্য বা উপাদান খনন করে সরিয়ে ফেলবে। এরপর বিভিন্ন গণমাধ্যমে দাবি হয় যে ইরান পরমাণু কর্মসূচি থেকে সরে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে। কিন্তু ইরান বিষয়টিকে উড়িয়ে দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই দাবি কখনোই বাস্তবায়িত হবে না। অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখি হেলদি, ফুড গ্রেড মেটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। বৃহস্পতিবার ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি ISNA নিউজ এজেন্সিকে বলেন, শত্রুপক্ষের এসব দাবি শুধু ইচ্ছা, যা শেষ পর্যন্ত ব্যর্থ হবে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের পারমাণবিক শিল্পের একটি মৌলিক অংশ এবং এটি দেশের জন্য একটি রেড লাইন হিসেবে বিবেচিত। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করা যাবে না। ইসলামি বলেন, ইরানের বিরুদ্ধে চালানো যুদ্ধসহ নানা চাপ ও ষড়যন্ত্র কোনো ফল দেয়নি, তাই এখন তারা আলোচনার মাধ্যমে কিছু অর্জনের চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে ইরান ও পশ্চিমা দেশগুলির মধ্যে বিরোধ চলছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ তুললেও ইরান জানিয়েছে তাদের কর্মসূচি কেবল শান্তিপূর্ণ ও বেসামরিক কাজে ব্যবহারের জন্য। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর নতুন করে উত্তেজনা শুরু হয়। সে সময় দুই দেশের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছিল। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তথ্য অনুযায়ী যুদ্ধের আগে ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছিল, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার কাছাকাছি। গত বছরের জুনে 12 দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করে এতে ইরানের সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস হয়েছে। তবে হামলার পরও কয়েকশো কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থান এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে সেগুলো চাপা পড়ে আছে ধ্বংসস্তূপের নিচে। ইরান যুদ্ধবিরতি নিয়ে শান্তি আলোচনায় মধ্যস্থতা করছে পাকিস্তান। এর মধ্যেই লেবাননের উপরে ইসরায়েলের ভয়াবহ হামলায় বেশ বিরক্ত দেশটি। এর জেরে শান্তি আলোচনার আগেই ইসরায়েলকে শয়তানি শক্তি আখ্যা দিয়ে কড়া বার্তা দিল পাকিস্তান। বিস্তারিত থাকছে রিশাম সাহাবের ডেস্ক রিপোর্টে। বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চলছে। তবে মাঠ পর্যায়ে সহিংসতা এখনও কমছেই না। লেবাননের উপর ইসরায়েলের লাগাতার হামলা যেন অন্যরকম বার্তাই দিচ্ছে।
যদিও মধ্যস্থতাকারীরা দাবি করছেন এই যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য, তবে ওয়াশিংটন ও তেল আবিব তা বারবার অস্বীকার করছে। আর এবার অন্যতম মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান বর্তমান পরিস্থিতি নিয়ে এক কড়া বার্তা দিল ইসরায়েলকে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যেই লেবাননের উপর ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। ইরান লেবাননের ঘাঁটি যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত বলল, তেল আবিব তা মানতে নারাজ। আর তাতেই যেন বেজায় চটেছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ইসরায়েলের এমন হামলায় বেশ বিরক্ত। এমনকি ইসরায়েলকে শয়তান বলে আখ্যা দিতেও ছাড়েননি খাজা মোহাম্মদ আসিফ। নতুন বাংলাদেশ গড়তে জুলফিকার স্টিল। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিযোগ করেছেন, যখন ইসলামাবাদে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে তখনও ইসরায়েল লেবাননে বেসামরিক নাগরিকদের হত্যা করে চলেছে। তিনি তার পোস্টে লিখেছেন, ইসরায়েল একটি শয়তানি শক্তি এবং মানবতার জন্য অভিশাপ। এদিকে তুর্কি একটি সংবাদ মাধ্যম বলছে, খাজা আসিফ ইসরায়েলকে শয়তান ও মানবতার অভিশাপ বলে অভিহিত করেছে। এরপর থেকেই দুই দেশের মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পাকিস্তানের একজন শীর্ষ মন্ত্রীর এমন আক্রমণাত্মক অবস্থান ইসরায়েল তাদের রাষ্ট্রধ্বংসর উস্কানি বলে মনে করছে। মূলত লেবাননে ইসরায়েলে হামলায় 256 জন নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে খাজা আসিফ এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। খাজা আসিফের এই বার্তার জবাবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য মূলত ইসরায়েল রাষ্ট্রকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটি নির্লজ্জ আহ্বান, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসরায়েল দাবি করেছে, কোনো দায়িত্বশীল সরকারের কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশা করা যায় না, বিশেষ করে যারা নিজেদের শান্তির মধ্যস্থতাকারী হিসেবে দাবি করছে। নেতানিয়াহুর দপ্তর মনে করে, পাকিস্তানের এই অবস্থান তাদের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে এবং এটি শান্তি প্রক্রিয়ার জন্য একটি বড় হুমকি। এদিকে লেবাননের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি হামলায় দেশটির নিহতের সংখ্যা 303 ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা 1150 ছাড়িয়েছে। গত 2 মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে লেবাননে এ পর্যন্ত 1888 জন প্রাণ হারিয়েছেন। এই ক্রমবর্ধমান প্রাণহানি ও খাজা আসিফের কড়া মন্তব্য ইসলামাবাদে চলমান শান্তি আলোচনাকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে।